ধরুন এই যে নৌকাটা যাইতেছে এতটুক ছিল গ্রামটা। ধরুন চলো উঠতেছি এবছরও ভাঙছে। এবছর ইডি দেও নে আল্লাহ একটু মসজিদের রক্ষা করছে। আমরা মহিলারা ওই সবাই মনে করি নেই, পুরুষ কম আই মনে করি কিনা কাটটা মহিলারা ওই নেই, মহিলারাও ব্যস্ত। তো আমার বড় বোনকে বিয়ে দিয়েছিলাম এই উত্তর পাড়ার উত্তর দিকে। তো ছোট সময় তাকে যখন আমরা নায়ের বলি গ্রামের ভাষা যেটা, সেই বড় বোনকে আনতে যেতাম এই নায়রে, তখন আমি দেখতাম, আমি অনুভব করতাম যে আমার শরীর খুব টায়ার্ড হয়ে যেত, এত লম্বা ছিল আমাদের গ্রামটা। কিন্তু দিনের ওই সময়ের ক্রমাগত সময় যাওয়ার পরে পরিবর্তনে এখন সেই গ্রাম অনেক বিলীন হয়ে গেছে। যখন কারো মৃত্যু হতো তখন তাদেরকে পানিতে ভাসিয়ে দেওয়া হতো, সাধারণত এই যে কলা গাছ বা এই সমস্ত ইয়েতে করে এখানে ধান সেদ্ধ করা হয়। এখন ভরা বর্ষা, যারা ধান শুকাতে বাকি রয়েছে তারাই মূলত ধান শুকাচ্ছেন। কিশোরগঞ্জের কুলহীন সমুদ্রের মতো হাওরের বিশাল জলরাশির মধ্যে ভেসে আছে ছোট্ট গ্রাম ছাতিরচর। বছরের প্রায় অর্ধেক সময় পানির নিচে তলিয়ে থাকে এ গ্রামের চলাচলের রাস্তা, ফসলি জমি ও আগ্রাসী নদী ঘোড়াউতরা। এ গ্রামের অধিকাংশ মানুষই কৃষিজীবী। শুকনো মৌসুমে ধান উৎপাদন, গবাদি পশুপালন এবং বর্ষায় অনেকেই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। প্রান্তিক থেকে শুরু করে উচ্চবিত্ত, প্রবাসী থেকে শুরু করে চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 15,000 মানুষের বসতি ছাতিরচর গ্রাম। এ গ্রামের 3 দিকেই ঘিরে আছে সাপের মতো আঁকা বাঁকা নদী ঘোড়াউতরা। ঘোড়াউতরা শুকনোতে বয়ে চলে শান্ত শীতল রূপে, বর্ষায় হয়ে ওঠে আগ্রাসী। আর এই আগ্রাসনে বসতবাড়ি হারিয়ে ভূমিহীন হয়েছে অনেক পরিবার। বর্ষায় ঘোড়াউতরা থেকে সৃষ্ট উত্তাল ঢেউয়ের হাত থেকে গ্রামকে রক্ষা করতে 2003 সালে রোপণ করা হয়েছে কৃত্রিম করচ জলাবন, যা এই গ্রামের নদী ভাঙন প্রতিরোধের পাশাপাশি হয়ে উঠেছে সৌন্দর্য বর্ধনের অলঙ্কার। 2 পর্বের ভিডিও চিত্রে ছাতিরচরবাসীর জীবন, প্রকৃতি, পরিবেশ পরিবেশনের চেষ্টা করছি মোহাম্মদ ফয়সাল। বর্ষায় ছাতিরচরবাসীর যাতায়াতের একমাত্র বাহন নৌকা। হিলুচিয়া বাজার খেয়াঘাটে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রতি ঘন্টায় একটি করে ট্রলার ছাতিরচরের উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে মাত্র 30 মিনিটেই পৌঁছা যায় ছাতিরচর খেয়াঘাটে। দর্শক, হিলুচিয়া বাজার থেকে ছাতিরচরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ট্রলারটি ভেসে চলেছে হিলুচিয়ার দিকে এবং এই ট্রলারের যে সারেং রয়েছেন মিঠু ভাই অত্যন্ত আন্তরিক মানুষ। যখন ট্রলারে উঠলাম প্রচণ্ড রোদ লাগছিল, রোদের তীক্ষ্ণতা বলে বোঝানো যাবে না। তিনি আমাকে ছাতা দিচ্ছিলেন। এই যে ছাতাটি, যেহেতু ভিডিও করব তার কারণে মূলত ছাতাটি আমি এখনো মেলে ধরিনি। তার সাথে এই যে যাত্রাটি আশা করছি খুব ভালো লাগবে। আমরা খাল সদৃশ্য যে ছোট নদী দিয়ে ছাতিরচরের উদ্দেশ্যে রওনা হয়েছি, এটি ঘোড়াউতরার একটি শাখা নদী, নাম কাদাঙ্গি। এই নদী তীরেই গড়ে উঠেছে প্রাচীন ঐতিহ্যবাহী হিলুচিয়া বাজারটি।
নদীটি পূর্ব দিকে হাওরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে ঘোড়াউত্রার সঙ্গে মিলিত হয়েছে। এককালে পশ্চিমে ব্রহ্মপুত্রের খরস্রোতা শাখা নদী তেজখালীর সাথে নদীটির দারুণ সখ্যতা থাকলেও তেজখালী নদীটি আজ বিলুপ্তির পথে। কাদাঙ্গি নদী পাড়ের গ্রাম যেখানে শেষ, সেখান থেকেই হাওরের শুরু। চোখের সামনে ভেসে উঠল বিশাল হাওর, আর হাওরের ঠিক মাঝখানে দূরের অস্পষ্ট গ্রাম ছাতির চর। নৌকাটি যতই এগিয়ে চলছে, গ্রামটি ততই স্পষ্ট হচ্ছে। হাওরের বুক চিরে বয়ে চলা কাদাঙ্গি আর ঘোড়াউত্রার সঙ্গমস্থলে পৌঁছাতেই অনুভূত হয় নদী আর হাওরের মিলনের গাম্ভীর্যতা। ঘোড়াউত্রা থেকে মাত্র কয়েক হাত দূরেই করচবনের অনন্য শোভা স্বাগত জানাবে হাওরের গ্রাম ছাতির চরে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ছাতিরচর গ্রামে। আমার সাথে রয়েছেন শাতিল ইবনে ইব্রাহিম ভাই, আমার এক ভগ্নিপতি। তিনি এই এলাকার একজন বাসিন্দা। তিনি একটি সরকারি চাকরি করেন, ছুটিতে এসেছেন। আজ তাকে নিয়ে এই গ্রামটি ঘুরবো। চলুন ঘুরে ঘুরে দেখি এই ছাতিরচর গ্রামটি। লঞ্চঘাট থেকে একটু ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে ছাতিরচর বউবাজার। এই বাজারের একটি বিশেষত্ব ছিল ক্রেতা ও বিক্রেতা উভয়ই হবে নারী। এখন অবশ্য বাজারটিতে নারীদের পাশাপাশি পুরুষের উপস্থিতিও লক্ষণীয়। বাজারটিতে বেচাকেনা শুরু হয় সকাল 8টা থেকে, চলে দুপুর পর্যন্ত। আমরা মহিলারা ওই সবাই মনে করি নেই, পুরুষ কমই মনে করেন কিনা কাটটা মহিলারা নেই, মহিলারা বেচে। আচ্ছা, আপনি কি দোকানদারি করেন এখানে? করি। আচ্ছা, কেমন বেচা কিনা, আপনি কেমন বেচতে পারেন? বেচা কিনা মনে করেন অনেক কম হয়, সুদিন করতে পারলাম আসলে বেশি হয়। এটি আয় পিরিজপুর থেকে সরস্বত থেকে। আচ্ছা, প্রতিদিন কেমন বেচা কিনা? দিই তো মনে করুন 4-5 হাজার টাকা আমরা ব্যস্ত পারি। হাটটা বসে কখন থেকে? মনে করুন 9টার থেকে বিয়ে শুরু হয় 12টা পর্যন্ত। মহিলা বাজার তো। আচ্ছা আচ্ছা। আর এটা হ্যাঁ, 15 টাকা। আঙ্কেল, আপনি এখানে মিষ্টির দোকান কতদিন ধরে মিষ্টির ব্যবসা? 2002। আচ্ছা, হাওরের ভিতরে, হাওরের পরিবেশে মিষ্টির দোকান কেমন চলে? এই কিসমত আল্লাহ যা লাগছে। আচ্ছা আচ্ছা, বেশ মিষ্টির দোকান। আমি বলছি যে আপনার এই ইয়েগুলো কোথা কিনে আসেন? দুধ বা হাওরের দুধ সম্পূর্ণ হাওরের? বিশাল 29 কিলোমিটার স্কয়ার, 29 কিলোমিটার হাওরে পর্যাপ্ত পরিমাণ গরু আছে, গাভী আছে। বর্ষার মৌসুমে তো হাওরের এই গাভীর সংখ্যা 3 মাস যায়। এই বর্ষার সিজনে যে গাভী বড় বাচ্চা দেয়, 3 মাস লাগে দুধ শেষ হতে। আচ্ছা দর্শক, আমরা দেখছি এই যে আঙ্কেল মিষ্টি বানাচ্ছেন হাওরের গরুর দুধ। কি কি মিষ্টি বানান আপনি? রসগোল্লা, আচ্ছা, আমিতি, সন্দেশ, জিলাপি। আচ্ছা, আদার্স। এগুলো কি? ওগুলো রসগোল্লা। রসগোল্লা, রসগোল্লা শিরা নাকি? শিরা। আচ্ছা, বাজারের এক কোণে একটি ট্রেনিং ইনস্টিটিউটের সাইনবোর্ড দেখে কৌতূহলবশত ঘরটিতে প্রবেশ করে প্রত্যন্ত অঞ্চলে এমন উদ্যোগ দেখে রীতিমতো বিস্মিত হলাম। দর্শক, আমি দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানের একজন ট্রেনার এবং পরিচালক। আমি তার সাথে কথা বলবো যে আসলে এই প্রত্যন্ত অঞ্চলে কেন এই ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা এবং কেমন চলছে আসলে। আসলে আমি একজন প্রবাসী, তো আমি 4-5টা কান্ট্রিতে প্রবাস করেছি। আমি একজন টেকনিশিয়ান, আমি একজন ওয়েল্ডার। তো আমি চিন্তা করলাম যে দেশের জন্য কিছু করা উচিত। আমি 16-17 বছর বিদেশে করে আসছি, বিদেশে প্রবাস ছিলাম। তো প্রবাস থেকে এসে আমি চিন্তা ভাবনা করলাম দেশের জন্য কি করা যায়, এই অঞ্চলের জন্য কিছু করার দরকার। এখানে সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে ছাত্র আসছে, নিকলির, যশোর, খুলনা। তোমার বাড়ি কই? খুলনা বাগেরহাট। ওর বাড়ি চাঁদ। আমার বাড়ি হচ্ছে রাজশাহী গোদাগাড়ি।
এখানে আসা একমাত্র উদ্দেশ্য যে এখানে আমি শুনেছি অনেক ভালো ওয়েল্ডিং শেখানো হয়, এই জন্য আমি এখানে এসেছি এবং এখানে এসে আমি নিজেকে অনেক কমফোর্টেবল মনে করছি। এখানে কাজটা অনেক ভালো পাচ্ছি, স্যারদের ভালোবাসা আছে, তেনারা আমাদেরকে ভালো মতন কাজগুলো শেখাচ্ছে। দর্শক, কিশোরগঞ্জের একেবারেই প্রত্যন্ত অঞ্চল ছাতিরচর, দুর্গম এলাকা, একেবারেই নৌপথ ছাড়া কোনোভাবেই বর্ষাকালে এখানে আসা যায় না। আপনারা দেখছেন এখানে অনেকজন শিক্ষার্থী রয়েছেন, এরা সবাই বিদেশে যাবেন, বিদেশে গিয়ে টাকা উপার্জন করবেন দেশের জন্য। রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হবে, তারা কিন্তু সবাই প্রস্তুতি নিচ্ছেন এখান থেকে। আসলে আমি এই যে ছোট্ট প্রতিষ্ঠানের এই বিশাল কর্মযজ্ঞ দেখে আমি অবাক হয়েছি যে আপনারা জানেন এখন যে যুগ এসেছে, দক্ষতা না থাকলে কোনো জায়গায় কোনো শ্রমিক বা কোনো শিক্ষার্থীর চাকরির সুযোগ নেই। আর সেই দক্ষতা বা সেই প্রশিক্ষণের ব্যবস্থাটি কিন্তু করেছেন এই যে পাওয়ার ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারটি। দর্শক, এই যে শাতিল ভাইয়ের সাথে গ্রামটি হাঁটছি, ঘুরছি, দেখছি, বেশ ভালো লাগছে। এখানকার মানুষ যথেষ্ট আন্তরিক। আর এই ছাতিরচর গ্রামেই বড় হয়েছেন শাতিল ভাই। আমি তাকে জিজ্ঞেস করব যে ছাতিরচরের ব্যাপারে আসলে তার কতটুকু জানা বা এই ইতিহাস তিনি কতটুকু জানেন, জানার চেষ্টা করি। আচ্ছা, ইতিহাসটা আসলে বলতে গেলে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, আমাদের চ্যানেলের সহেলা চ্যানেলের দর্শকদের। এখন ইতিহাসটা অনেক দিন আগে এবং পুরনো ইতিহাস। এই গ্রামের ঐতিহ্য যদি বলতে চাই তাহলে 200 বছরের ইতিহাস আমাকে টানতে হবে। তো 200 বছর ইতিহাস তো আমরা দেখি নাই, বাট জেনে যে ইতিহাসটা আমরা এখনও নিজেদের মধ্যে লালন করছি সেটা হলো বিভিন্ন এলাকা থেকে এখানে এসে মানুষের হাওরের মধ্যে বসতি করতেছিলেন। এটা প্রায় 200 থেকে 150 বছর এরকম হবে, এত বছর আগে। এখানে মূল উদ্দেশ্য ছিল যে এখানে মাছের কোনো অভাব ছিল না, তারা মানে মাছ করে জীবিকা নির্বাহ করতে পারতেন। পর্যাপ্ত পরিমাণ ফসলি জমি ছিল, এই জমি থেকে ধান উৎপাদন করে জীবিকা নির্বাহ করতে পারতেন। মূলত উদ্দেশ্য হচ্ছে এগুলি ছিল। তো পর্যায়ক্রমে আমাদের গ্রামের নাম হয়তো তখন 200 বছর আগে কি ছিল সেটা আমরা জানি না। তো যে ইতিহাসটা জানেন হলো 100 থেকে 120 বছর। এই ইতিহাসে জানা যায় যে আগেকার যুগে মানুষ জমির যে খাজনা দিতেন, খাজনা দেওয়ার জন্য আমাদের এই এলাকার লোকেরা নর্মালি নিকলিতে যেতেন। তো নিকলিতে গেলে অনেক বিস্তীর্ণ এলাকা পাড়ি দিয়ে 2 থেকে 3 মাইল পাড়ি দিয়ে আমরা হেঁটে যেতাম, পায়ে হেঁটে। তো আমাদের পূর্বপুরুষরা যখন হেঁটে যেতেন, তো এই তপ্ত রুদির মধ্যে যাওয়ার জন্য তারা ছাতি ইউজ করতেন। তো ছাতি ব্যবহার করতে দেখা যাচ্ছে যখনই ওরা খাজনা দেওয়ার জন্য যেতেন, অনেক লোক একসাথে গেলে অনেকগুলি ছাতি নিয়ে একসাথে যেতেন। তো এইরকমভাবে আপনার আসা করতে থাকে, তখন থেকে এটার নাম এরকম হয়। আরেকটা জনশ্রুতি আছে এরকম যে এই গরমের মধ্যে হেরা যায় বিদায় ভূমি অফিস থেকে তখন কিছু লোক তাদেরকে ছাতি উপহার দেয়। যে আপনাদের কষ্ট হয়, রোদ বৃষ্টিতে আসতে হয়, তো এই কষ্ট লাগাবার জন্য আমরা আপনাদেরকে একটা করে ভূমিহীন দিয়ে, বাজার ভূমি আছে, জমির মালিক আছে, এদেরকে একটা করে ছাতি উপহার দিলাম, পরবর্তী থেকে আসলে আপনারা ছাতি নিয়ে আসবেন। এরকম জনশ্রুতিও আছে যে এর পরিপ্রেক্ষিতে এই গ্রামের নাম এরকম হয়। হ্যাঁ, এছাড়া আরও বিভিন্ন শ্রুতি আছে, তবে আমার কাছে দুইটাই গ্রহণযোগ্য বেশি মনে হয়। হ্যাঁ, সবচেয়ে গ্রহণযোগ্য বেশি মনে হয়। 80-র দশক থেকে 90-র দশকের উৎসব খুব বেশি ছিল আমাদের এখানে। ইদানিং চিকিৎসা ব্যবস্থা ভালো হয়, আর আমাদের এখানে যদিও বিচ্ছিন্ন এলাকা, কিন্তু আমরা চেষ্টা করি মানুষকে সেবা দেওয়ার জন্য। তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানির এখানে আসে, আমাদের পার্শ্ববর্তী যে নিকলি উপজেলার হসপিটাল আমাদেরকে মাঝে মধ্যে বছরে 2-1 বার ডাইকে আমাদেরকে প্রাথমিক সেবার জন্য একটা পরামর্শ দান করে, ওইটা আমরা গ্রহণ করি, ওইটা আবার সমাজে প্রয়োগ করি। এতে মনে হয় যে মোটামুটি কিছুটা আমরা কভার দিতে পারি। দর্শক, এই যে ছাতিরচর গ্রামটি ঘুরছি, দেখছি, শাতিল ভাই আমাকে ছাতিরচর গ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ঘুরে ঘুরে দেখাচ্ছেন এবং এ বিষয়ে বলছেন। আপনারা দেখছেন এখানে যে একেবারেই চারপাশে ওয়াল দিয়ে ঘেরা, প্রাচীর দিয়ে ঘেরা, নবনির্মিত, এটি হচ্ছে এই এলাকার কবরস্থান। এই কবরস্থানগুলো প্রতিষ্ঠার পেছনেও বেশ ইতিহাস আছে। শাতিল ভাইয়ের সাথে যখন কথা বলছিলাম, তিনি বললেন যে একটা সময় হাওরের মানুষের সাধারণত কবরস্থান ছিল না। হাওরের মানুষ যখন কারো মৃত্যু হতো তখন তাদেরকে পানিতে ভাসিয়ে দেওয়া হতো।
সাধারণত এই যে কলা গাছ বা এই সমস্ত ইয়েতে করে। আর এটি হচ্ছে এমন একটি কবরস্থান যেখানে এই ছাতিরচর গ্রামের মানুষকে যাদের মৃত্যু হয় এই কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। আপনারা দেখছেন এই একটি মাত্র কবরস্থান না এই এলাকার, একটি মাত্র কবরস্থান। সংস্কারের জন্য গাছ কেটে গাছ ছিল সেই গাছটা অনেক পুরনো। দর্শক, এই যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের গ্রাম ছাতিরচর, চারপাশেই পানি এবং পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা ঘোরৌত্রা নদী। এই নদীটি এই এলাকার মানুষের একটি দুঃখের কারণ, আতঙ্কের কারণ। এই এলাকার বেশিরভাগ জায়গায় নদীর ভাঙন দেখা দেয়। ভরা বর্ষায় এই গ্রামটি ক্রমশই বিলীন হতে থাকে। আমরা যখন অনেক ছোট, তো আমার বড় বোনকে বিয়ে দিয়েছিলাম এই উত্তর পাড়ার উত্তর দিকে। তো ছোট সময় তাকে যখন আমরা নায়ের বলি গ্রামের ভাষা যেটা, সেই বড় বোনকে আনতে যেতাম এই নায়রে, তখন আমি দেখতাম, আমি অনুভব করতাম যে আমার শরীর খুব টায়ার্ড হয়ে যেত, এত লম্বা ছিল আমাদের গ্রামটা। কিন্তু দিনের ওই সময়ের ক্রমাগত সময় যাওয়ার পরে পরিবর্তনে এখন সেই গ্রাম অনেক বিলীন হয়ে গেছে। আর আমার বোনের যে শ্বশুর বাড়ি ছিল সেটা এখন থেকে 1 কিলোমিটার দূরে হবে, নদীর ওপারে গিয়ে উঠে গেছে ওই গ্রাম ভেঙে। আচ্ছা, এখন তো এখানে আপনার বস্তা দেওয়া হয়েছে, এগুলো মানে পরবর্তীতে ভাঙন পরবর্তী দেওয়া হয়েছে না, এগুলো এখন ভাঙে না, পরবর্তী দেওয়া হয়েছে। নদীর ভাঙন তো নদী ওইদিকে, এটা হচ্ছে এক্সট্রা মাটি দিয়ে ভাঙানো হয়েছে নদী থেকে। আচ্ছা, তার মানে ভাঙতে ভাঙতে এদিকে চলে আসছে। মূলত ভাঙাটা হচ্ছে কি দেখি যে মসজিদে দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে মূল ভাঙাটা। আচ্ছা, তাহলে আমরা ওদিকে যাই। আসো। ঘোড়াউত্রার আগ্রাসী ঢেউয়ে ছাতিরচর গ্রামটি প্রায়শই ভাঙনের কবলে পড়ে। আপনারা যে বিদ্যালয়টি দেখছেন, 20 বছর আগেও এর অবস্থান ছিল এখান থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে ঘোড়াউত্রার পারে। পুরাতন অবকাঠামোটি নদীগর্ভে বিলীন হওয়ায় নতুন করে এই অবকাঠামোটি নির্মাণ করা হয়েছে। শোনা যায় এই এলাকার অনেক পরিবার নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে সর্বশান্ত হয়েছেন। আর যাদের সামর্থ্য রয়েছে তারা গ্রামের অন্যত্র জমি কিনে মাটি ভরাট করে বসবাস করছেন। দর্শক, হেঁটে চলেছি এই ভাঙন কবলিত যেই অংশটি রয়েছে ছাতিরচরের, এই অংশ দিয়ে। আপনারা দেখছেন একেবারে ঘনবসতিপূর্ণ চিকন সরু পথ ধরে আমরা হেঁটে চলেছি ভাঙন কবলিত ছাতিরচর গ্রামের পাশ দিয়ে। আপনারা দেখছেন এখানে যেটাকে শান বাঁধানো ঘাট বলা হয় ভাই, শান বাঁধানো ঘাট। এই ঘাটগুলো সাধারণত কি মানুষের কাজকর্ম বা গোসল ইত্যাদির জন্য ব্যবহৃত হয়? এখনো হয় নাকি? এখনো হয়। আচ্ছা, পানি অনেক কমে গেছে আগের চেয়ে। আচ্ছা, আপনারা দেখছেন এখানে অনেক মা বোনেরা কাজ করছেন, বসে আছেন, আড্ডা দিচ্ছেন। এবং এই যে একটি মসজিদ, অনেক পুরনো মসজিদ, ছাতিরচর গ্রামের পুরনো মসজিদ, এই মসজিদটিও ভাঙনের শিকার। আপনারা দেখছেন একেবারে নিচের অংশে বালির বস্তার বাঁধ দেওয়া হয়েছে, তারপরেও কোনো রকমে টিকে আছে মসজিদটি। হয়তো আরও পানির চাপ বা প্রভাব বাড়লে এই মসজিদটিও ভেঙে যাবে। এই যে সাথিল ভাই যেমন বলছিলেন যে এলাকার মানুষ এই মসজিদটি রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। আপনারা দেখছেন এই এলাকার মানুষের জীবন জীবিকার আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কৃষি। এই যে গরু, অনেকেই গরু পালন করেন। আর ঠিক এই জায়গাটি হচ্ছে ভাঙনের মূল অংশ, বা এই জায়গাটি এখান থেকে একটা সময় অনেক দূরত্বে ছিল এই গ্রামের অংশ, যেটি ভাঙতে ভাঙতে এই সর্বশেষ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ধরুন এই যে নৌকাটা যাইতেছে, এতটুকু ছিল গ্রামটা, ধরুন চলো উঠতেছি, মানে ছোটবেলায় থেকে আপনি এরকম দেখতেছেন? জি। আচ্ছা, তার ভাঙতে ভাঙতে এই অবস্থায় আসছে। আচ্ছা, সর্বশেষ ভাঙন কখন ছিল, কত বছর আগে? এই যে ভাঙতেছে, ভাঙতেছে আগের থেকে। এই বছরও ভাঙছে? এই বছর এই দেওয়া নেই, আল্লাহ একটু মসজিদের রক্ষা করছে। আচ্ছা আচ্ছা, তো এরকম বাদ কি আগে দেন নাই আপনারা? আমরা কি করতে দেও, আমরা টেহা পাইম কই, এই বস্তা পাইম কই কথা
বুঝলেন না, আমরা তো গৃহস্থ। আপনি এই যে এত সুন্দর গ্রাম ছাতির চর, কিন্তু অনেক এই যে নদী ভাঙনের কষ্ট আছে, দুঃখ আছে, জি। এর মধ্যে বসবাস করতেছেন এখনো পর্যন্ত এই গ্রামে, কেমন কি লাগে করুন, এখানে বসবাস করতে? জন্মভূমি, বাপদাদার জন্মভূমি, আচ্ছা। সাইরা তো আর যাইতাছি না, পয়সা লাগতো না, বাড়ি বাঁধতে পয়সা লাগতো না। কি আপনি চলে যাবেন গ্রাম থেকে? আর কি চলে যাম, বাপ দাদা 14 বিজি মরছে এই দেশের মধ্যে। আপনিও কি মরতে চান এখানে? হ্যাঁ, জি। মাশাআল্লাহ, আল্লাহ আপনার নেক হায়াত দারাজ করুক। দর্শক, এই যে একজন বয়োবৃদ্ধ আলফাজ উদ্দিন চাচার সাথে কথা বলছিলাম, তিনি ঘোড়াউত্রার পানিতে গোসল করছিলেন এবং তার দেখা, শৈশব থেকে দেখা এই ঘোড়াউত্রার ভাঙন, এই এলাকায় তিনি বসত করেছেন। বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে কথা বলছিলাম এবং তার দুঃখের কথাও বলছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা নিজেকে দাবি করেন এবং তিনি প্রশিক্ষণ নিয়েছেন, এবং তার কথাগুলো শুনে আমার মনেই হয়েছে তিনি একজন মুক্তিযোদ্ধা, কারণ যেখান থেকে ট্রেনিং নিয়েছিলেন বা তার কথা মতে আসলে বোঝা যাচ্ছিল যে তিনি একজন মুক্তিযোদ্ধা। এবং তাকে বলছিলাম যে যে ভাঙন কবলিত এলাকায় বসবাস করেন, আপনাকে যদি মানে ভূমি ব্যবস্থা বা সহযোগিতা করা হয়, এই গ্রাম ছেড়ে অন্য কোথাও যাবেন না। তিনি এই যে অফারটি বা এই যে একটা প্রস্তাবটি তিনি ফিরিয়ে দিতে চান। তিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই গ্রামে বসবাস করতে চান। প্রায় 15,000 জনগোষ্ঠীর জন্য একটি মাধ্যমিক বিদ্যালয়, এবং এখানে প্রায় 300 ছাত্রছাত্রী পড়াশোনা করছে। আপনারা দেখছেন বিদ্যালয়টি ছাতির চর উচ্চ বিদ্যালয় 1998 সালে স্থাপিত হয়েছে এবং এমপিও ভুক্তি হয়েছে গেল 2 বছর আগে। শিক্ষা ব্যবস্থা বলতে ছাতিরচর গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 2টি মাদ্রাসা রয়েছে। দর্শক, দেখছেন আপনারা ছোট ছোট হাঁসের বাচ্চা, এখানকার জনগোষ্ঠীর আয়ের ছোট ছোট অংশ। গ্রামের মহিলারাই এসব লালন পালন করে থাকেন। আপনারা দেখছেন একেবারে সরু একটি রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি। আর এটাকে কি বলা হয় আপনি যেন বলছিলেন? খাস বা হালদ বলা হয়, সরকারি জায়গা না। ছোট্ট সরু রাস্তা, যেটা বলছিলাম যে এই বিশাল জনগোষ্ঠী হাওর অঞ্চলে, বাংলাদেশের যে হাওর অঞ্চলগুলো রয়েছে, প্রত্যেকটি হাওর অঞ্চলে যে যে জায়গায় জনবসতি গড়ে উঠেছে প্রত্যেকটি কিন্তু ঘনবসতিপূর্ণ, এবং যার কারণে দেখা যায় জায়গা স্বল্পতার কারণে এরকম ছোট ছোট রাস্তা নির্মাণ করা হয়ে থাকে। আপনারা দেখছেন এইরকমই একটি রাস্তা এটি। আচ্ছা, স্থানীয় সরকার কর্তৃক এগুলো নির্মাণ করা হয়েছে। দর্শক, কিশোরগঞ্জের যে হাওর অঞ্চল, এই হাওর অঞ্চল সবচেয়ে বেশি উৎপাদন হয় ধান, আর ধানের মূল ভূখণ্ড বলা হয় এই সমস্ত হাওর অঞ্চলগুলোকে। আপনারা দেখছেন আমি এই মুহূর্তে একটি ধান শুকানোর উঠোনে অবস্থান করছি। এখানে একজন চাচি ধান শুকুচ্ছেন, আর দূরেই দেখতে পাচ্ছেন যেখানে ধান সেদ্ধ করা হয়, এরকম একটি জায়গা, এখানে ধান সেদ্ধ করা হয়। এখন ভরা বর্ষা, যারা ধান শুকাতে বাকি রয়েছে তারাই মূলত ধান শুকাচ্ছেন, আর হাওর জুড়ে এখন পানি আর পানি। আপনারা দেখছেন খেরের, যেটাকে লাশ বলা হয় গ্রামীণ ভাষায়,
চাচি এগুলো কি আপনাদের নিজেদের নাকি ধান? আপনার নিজেরারই ধান সিদ্ধ করছেন, বিক্রি করে দেবেন খাবার জন্য? আচ্ছা, কত এবছর কত মন ধান পাইলেন? আমরা গৃহস্থী করছিলাম না, প্রথম বেলা আমি কিনে আনছি 11 মন ধান ভিজাইছি কিনে। আচ্ছা, সেদ্ধ করছেন। কত কিনছেন? 1100 টাকা মন। কি ধান এগুলা? 29 ধান। আচ্ছা, আর উনিও কি ধান, কি চাচি কি করতেছে, ধান কি নিজের? আচ্ছা আচ্ছা, আপনারা ধান চাষ করেন? ও আচ্ছা, মেয়ের ধান শুকাই দিতেছেন না? আচ্ছা, তো এই যে খোলা জায়গাটা এটা কি, মানে ধানের জন্য কি আপনাদের কার মালিক? ও আচ্ছা, এই রাইস মিলের মালিকানা এই জায়গাটা না? দর্শক, আপনি দেখছেন এখানে গ্রামের মানুষ ধান শুকোয় এবং এটি একটি রাইস মিলের মালিকানাভুক্ত একটি জায়গা। আচ্ছা আচ্ছা, এটি কি গ্রামের সবার না একজনের? একজন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। দর্শক, এই যে হাওর অঞ্চল, এই হাওরে যেমন প্রচুর ধান উৎপাদন হয়, এর পেছনে অনেক মানুষের শ্রম, ত্যাগ, তিতিক্ষা জড়িয়ে আছে। এই যে হাওরে ধান উৎপাদন হয়, এই হাওরের ধান উৎপাদন বিষয় নিয়ে আপনাদের কিছু তথ্য জানাতে চাই। আচ্ছা কাকা, আপনাদের বয়সটা কেমন হবে? বয়স 75। আচ্ছা, আপনারা এই যে এত বয়স, এই বয়সে ধান চাষ দেখছেন, একেবারে ছোটবেলা কেমন ছিল ধান উৎপাদন আর এখন কেমন আছে? ছোটবেলা তো দাম বেশি ছিল না, এখন তো উৎপাদন খুব বেশি। আচ্ছা, তো এক একটা বাড়িতে কিরকম ধান ঘরে তুলতে পারে? তুলতে পারে যারা 500 মন তুলতে পারে, 100 মনেরও আছে, 50 মনও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গ্রামের কি সবারই এরকম জমি আছে ধান চাষ? সবেরই আছে। আচ্ছা, তো আপনারা প্রতি বছর, মানে আপনার আয়ের মূল উৎসই তো ধান, ধান না? তো এক একটা পরিবার কেমন টাকা উপার্জন করতে পারে প্রতি মৌসুমে? উপার্জন করতে ধান হাওরের জমি কিছু মাইরো যাবে। আচ্ছা আচ্ছা, বৈশাখ যাইলে তোল নেগা, আনালে ভাত করে নেগা, কিছু মাইরো যা, খায়া টায়া কিছু কিছু আয় দায় করে চলতেছি। আচ্ছা, আপনার ধান চাষ করতে গিয়ে কেমন সমস্যার সম্মুখীন হন হাওরে? হাওরে ধান বিপদটা কোনটা, এটা আমাকে বলেন। বিপদটা কোনটা? বিপদটা ওই যে পোকামাকড় আছে একটা, পোকামাকড় এবার এবছর পোকামাকড় আড়ার দান করে সারা মেডিসিন নষ্ট করে দিচ্ছে। আর এমনিতে প্রাকৃতিক দুর্যোগ কি ধরনের হয় আপনাদের? দুর্যোগ আছে তো, ওই যে বন্যা দুর্যোগ হইলে কিছুকে তলাইলা, একে চোখের নিমেষেই, মানে দেখার আগে পানির তলে তলায় যায়, এরকম হয়? জি আছে এরকম দেওয়ার সময় এরকম একটা খেত দেয়, একটা তল নেগা, কিছু কিছু আনন্দ। আচ্ছা আচ্ছা। দর্শক, এই যে এই এলাকার কয়েকজন মুরব্বীর সাথে কথা বলছিলাম, ধান চাষ নিয়ে তারা অনেক কিছুই জানেন। তো ধান চাষের ক্ষেত্রে যে বিষয়টি খুব ভয়াবহ রূপ ধারণ করে, সেটি হচ্ছে অসময়ের বন্যা, অতিবৃষ্টি। এগুলি হচ্ছে ধান চাষের প্রধান প্রতিবন্ধকতা। আপনারা দেখছেন এই চরের মানুষের কিছু কিছু জায়গায় কেউ কেউ যাদের সাধ্য মতো এরকম জমি রয়েছে, তারা শাকসবজি চাষ করেন। চাচি কি করেন? পয়সা রয়েছেন? এটা কি? হ্যাঁ হ্যাঁ, ধান আছে নাকি এটাতে? হ্যাঁ, ধান আছে। আচ্ছা, তো এইরকম খোলা জায়গায় ধান রাখছে কেন? ইঁদুর ধরে? ঘরের ভিতরে রাখে না অনেকে? নষ্ট হয়। আচ্ছা আচ্ছা, এই জন্য এটার ভিতরে কেমন ধান আছে? কত, কয়শো মণ হবে? আচ্ছা দর্শক, এই যে আপনারা দেখছেন একটি ধানের খোয়ার বা গোলা, এটি এখন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। একেবারে বাঁশ বেত দিয়ে নির্মাণ করা হয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে কেমন ধান এটা বহন করতে পারে। প্রায় 100, 120, 180, প্রায় না 180 মণ ধান এই গোলাটিতে ধারণ করার ক্ষমতা রয়েছে। আপনারা দেখছেন একেবারে বসত বাড়ির বাইরে এই অংশটি। তো চোরের উৎপাত থাকে না? চোরে নিয়ে যেতে পারে না? হ্যাঁ, চোরে নেয় না? ও, তার আপনাদের চোর নাই এলাকায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, একটি বিষয় খুব ভালো লাগছে যে তারা বলছিলেন, এই এলাকার যে মা বোনেরা বলছিলেন যে এখানে এরকমভাবে খোলামেলা জায়গায় তারা ধান রেখে দিতে পারেন, কিন্তু চোরের উৎপাত বা বিরক্ত নেই।
ডালপালা ভেঙে ফেলেন, পাতা ছিঁড়ে ফেলেন, এতে কিন্তু এই গাছগুলোর ভয়ানক ক্ষতি হচ্ছে। আসলে করজবাগান আমাদের পর্যটক এরিয়ার এখন হয়েছে, কিন্তু আমরা এটা আমাদের গ্রাম রক্ষার জন্য লাগাইছিলাম। তো যেভাবে পর্যটকরা ক্ষতিগ্রস্ত করতেছে, আমরা প্রশাসনের কাছে এই বিষয়ে অনেক সহযোগিতা চাইছি। দেখা যাক প্রশাসন কি করে। প্রতিরক্ষা ওয়াল হিসেবে কাজ করবে। বর্ষাকালে যে বড় আকারে ঢেউ হয়, ঝড় হয়, এগুলো থেকে আমাদের গ্রামকে রক্ষা করবে। তো দীর্ঘ সময়ের পরে এখন গাছগুলো বড় হওয়াতে এখন এটা আমাদের ছায়া দেওয়ার কাজ করছে, প্রতিরক্ষা ওয়ালের কাজ করছে, পর্যটনের কাজ করছে। এরকম নানাবিধ কাজে আমরা এখন গাছগুলিকে আমরা উপকার হিসেবে ব্যবহার করতে পারি।